साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কাকু গেলেন গান গাইতে, ইএসআই জোকা। কাকু গেলেন গান গাইতে, ইএসআই জোকা। গানের লিরিক্স খুললে লাইন, হাসবে ধেরে খোকা। পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে। আমার সাহেব অভিষেক ব্যানার্জি। बहुत तेज हो रहा है। এ কাকুর বেজায় ব্যামো, তাই তো 134 দিন ধরে তিনি হয়ে আছেন এসএসকেএমের শিশু। দিদিরা মাঝে মাঝে ঢু মারছে, মাঝে না ভিজিয়ে ফেলে টিস্যু। অনেক বানিয়েছেন বোকা, দিয়েছেন ধোকা। এবার একটু ঝেড়ে কাশুন তো কালীঘাটের কাকু। নমস্কার, আমি উমেশ, আপনারা দেখছেন রাষ্ট্রটক চ্যানেল। নতুন বছরে আমার সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। বিগত বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু কারণে এবং ব্যস্ততার জন্য, তো চেষ্টা করবো আবার রেগুলার হওয়ার। সো নতুন বছরে নাটকের শেষ নেই, পরতে পরতে নাটক। ওদিকে কেন্দ্রে রাম মন্দির নিয়ে ব্যস্ততা, সেই নিয়ে তরজা তুঙ্গে। আর আমাদের রাজ্যে দুর্নীতি এবং শাসকের নবীন প্রবীণের কোন্দল। এরই মাঝে কাল নাটকীয়ভাবে এসএসকেএম হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। কেন এত ইম্পর্টেন্ট এই কালীঘাটের কাকু? কফিনের শেষ পেরেক কি এই কালীঘাটের কাকু? বাঘের দণ্ডিকাটা কি শেষ? এবার কি ঝাঁপাবে? কাকুর গলা দিয়ে কি সাহেবকে ছোঁয়া যাবে? সেটা তো আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। বাট এখন যে ঘটনাটা ঘটছে সেটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। এই যে একটা বিপুল দুর্নীতি সমস্ত দিক থেকে, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, তারই তদন্ত ইডি সিবিআই করছে। তো এই সমস্ত কিছু তার নাকি একটা জায়গায় গিয়ে কানেক্ট হচ্ছে। সেটা হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, এমনই বিশেষজ্ঞ মহলের দাবি। সো এখানে এই দুর্নীতিটার ক্ষেত্রে কেন বলা হচ্ছে কফিনের শেষ পেরেক? অ্যাকচুয়ালি এটা যদি একটা কোম্পানি হয় তো সেখানে এই পার্থ, বালু, কুন্তল এসব যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল, এরা হচ্ছে ম্যানেজার, ক্লার্ক, এরকম গোছের। এদের মাধ্যমে টাকা আসতো। টানেলের একদিকে ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের সিইও, আর অপরদিকে এই সমস্ত কর্মচারীরা। এবং সুজয় কৃষ্ণ ভদ্র ছিলেন লাস্ট স্ল্যাব বা মালিকের দরজার দারোয়ান বলতে পারে। সো কালীঘাটের কাকুর সেই বক্তব্য আপনাদের নিশ্চয়ই মনে আছে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোবে, যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। তার মানে তিনি বলতে চাইছেন যে তার কাছে পৌঁছেছে এই যে পার্থ, ইডি, বালু এই করতে করতে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে লাস্ট স্ল্যাব। এরপরে আর কাউকে ধরা যাবে না বা তার কোনো প্রমাণ ইডি সিবিআই পাবে না। সেই কনফিডেন্স কোথা থেকে এসেছিল? এই কনফিডেন্স শিশু মনের বোকামি থেকে এসেছিল। কাকু অ্যারেস্ট হওয়ার পর যথারীতি তাদের স্ক্রিপ্টেড নাটক শুরু হয়। বুকে ব্যথা, পেটে ব্যথা, শরীর খারাপ, রাজ্যের রোগ দানা বাঁধে এই কাকুর শরীরে, যেমনটা বেঁধেছিল এর আগে পার্থ, কেষ্ট, মদন এদের শরীরে। তো তিনি যথারীতি হসপিটালে ভর্তি হয়ে যায়। তো সেখান থেকেই নাকি শোনা যায়, মানে ইডির দাবি, যে তিনি রাহুল বেরা বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে ফোন করেছিলেন। ফোন করে বলে যে সমস্ত কল রেকর্ড যেখান থেকে এটা প্রমাণ হওয়ার সম্ভাবনা যে কিভাবে তার কোথায় থেকে কোথায় গেছে, তো সেগুলো ডিলিট করে দেওয়ার কথা বলে, এবং ডিলিট করেও দেয়। তো কাকু ভেবেছিলেন যে জীবন কৃষ্ণ ফোন পুকুরে ফেলে দিয়েছে, আমি এগুলো ডিলিট করে দিলাম, তো একদম ধপধপে ব্যাপার হয়ে গেল। কিন্তু ইডি যে তার সেই ডিলিট করা সমস্ত কল রেকর্ড আবার পুনরায় উদ্ধার করে প্রমাণ হিসাবে তার সামনে হাজির করবে, সেই ধারণা তার ছিল না। খতম। তো যথারীতি ইডি সেগুলো জোগাড় করে আদালতের কাছে যায় যে আমাদের কাছে কল রেকর্ড আছে, তো আমরা ভয়েস স্যাম্পল টেস্ট করতে চাই সুজয় কৃষ্ণ ভদ্রের। তো কোর্ট অনুমতিও দিয়ে দেয়। সে অনুযায়ী এসএসকেএম হসপিটালে ফের ইডি আসে স্যাম্পল কালেক্ট করার জন্য, ভয়েস স্যাম্পল। কিন্তু কাকুর আবার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, না শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এবং কোনো উপায় করতে না পেরে শিশু বেডে ভর্তি করা হয় আমাদের কাকুকে। কাকু হয়ে গেলেন শিশু, আর শিশুরা ফুটপাতে। এবং কতটা দামি এই কাকু বা এই শিশু ভবন, যে তাকে প্রোটেক্ট করার জন্য পুরো হসপিটাল ম্যানেজমেন্ট, ডক্টরদের একটা অংশ, সরকার, প্রশাসন, এর মাঝে মনে থাকবে যে রাজীব কুমার, যে এখন ডিজিপি, সে একটা মিটিং করে ফেলে। মুখ্যমন্ত্রীও তার শরীর খারাপ নিয়ে মাঝে মাঝেই এসএসকেএমে যায়, কখনো পায়ে ব্যথা, কখনো কোমরে ব্যথা। তো যাই হোক, ইডি সিবিআই এলেই বিভিন্ন জনের বিভিন্ন ব্যথা শুরু হয়ে যায়। এবং শুধু এটাই নয়, আদালতকেও আলাদাভাবে প্রেসারাইজ করা হয়। অমৃতা সিনহা যেই কেসটা দেখছে বা নির্দেশ দিয়েছে এই কেসের, তার স্বামীকেও একটা ট্র্যাপ করার চেষ্টা করা হয়। মানে ন্যারেটিভটা তো ব্যালেন্স করতে হবে, তো সিআইডি লেগে পড়ে তার পিছনে। বাট আলটিমেট শেষ রক্ষা হলো না। ইডি সিবিআই অফিসারদের সাথে, মানে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের একটা ইন ক্যামেরা মিটিং হয়, এবং তারপরেই অতর্কিতে ইডি সিবিআই হাজির এসএসকেএমে। এবং সেখান থেকে কাকুর কণ্ঠ শোনার জন্য বগলদাবা করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই। সেখানে স্যাম্পল কালেক্ট হয়ে গেছে, এবার সেটা মিলিয়ে দেখা হবে
যে তার গলা দিয়ে সাহেবকে ছোঁয়া যাবে কি যাবে না, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোবে। হিমশৈলের চূড়ায় পৌঁছানো যাবে কি যাবে না। বাট কাকু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, সরকার প্রশাসন তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আরও বাধা সৃষ্টি করা যায়। বাট কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, তো আলটিমেট জয় তো সত্যেরই হবে। হয়তো কিছুটা সময় লাগবে, বাট অন্যায় যদি কিছু হয়ে থাকে, ঘাবলা যদি কিছু হয়ে থাকে, তাহলে কাকুই হোক বা কাকুর সাহেবই হোক, ধরা তো দিতেই হবে। বাংলার সংস্কৃতির কালচারের কতটা উন্নতি হয়েছে ভাবুন। একটা সময় ছিল যখন আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, লতা মঙ্গেশকরের কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, আর এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শোনার জন্য 134 দিন অপেক্ষা করতে হলো। এটা বাংলার পক্ষেই সম্ভব। সো এই ঘটনা নিয়ে পাবলিক মানে আপনাদের কি মতামত, চলুন কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। @ঋষভ দে শর্টস বলে একজন আছেন, তিনি মন্তব্য করছেন যে SSKM এর এগেনস্টে স্টেপ নেওয়া উচিত, যারা এই ক্রিমিনালগুলোকে অসুস্থ বলে শেল্টার দিচ্ছে। এটা একদমই ঠিক কথা বলেছেন, বাট কী বা করা যাবে, প্রশাসনিক চাপের সাথে এথিক্সের আজ বড্ড দ্বন্দ্ব। আপনারা ডাক্তাররাও তো মানুষ, আর যদি কাকুকে ফিট বলে দেয় তো কালকে চলে যেতে হবে কোচবিহার বা সুন্দরবনে। এরপর @রাজ মুখার্জি বলছে, কাকুর শরীর এবার ভালো থাকবে, এতদিন যা অসুবিধা ছিল সব রোগ ঠিক হয়ে গেল। ঠিক তো হতেই হবে, তখন ঠেলার নাম বাবাজি। @বিনয় রয় বলেছেন, কাকুর একমাত্র স্থান হলো তিহার জেল। কি বলে, তো মহা মুশকিল ভাই। দেখা যাক তিনি তিহার জেলে যান না SSKM এ যান না বাড়ি যান। সো আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।